বিএনপির রাজনীতি এখন কোন পথে যাচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, দল কি সত্যি ঐক্যবদ্ধ থাকতে পারবে? আজকের এই ভিডিওতে সবকিছু বিশ্লেষণ করা হবে। রাজনীতিতে সক্রিয় ছিলেন বিদেশ থেকেই, লন্ডনে থাকতেন তিনি, সেখান থেকে তিনি ছিলেন। আগের সরকারের সময় আমরা যেমন বিকল্পের কথা খুব শুনতাম, এই সময়ে এসে আমরা খুব নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্তের কথা শুনি, কিন্তু কতটা রাজনীতিতে নতুন কিছু আনতে পারবেন বা নতুন কিছু করবেন, নতুন বলতে শুভ কিছু করবেন, সেটা আমরা এখন দেখার জন্য অপেক্ষা করছি। এইসব নিয়ে কথা বলার জন্য, দেশবাসীর ভাগ্য পরিবর্তন কতটা হবে তা জানার জন্য আমরা বা সংবাদ মাধ্যমে বা কীরকম কাজ করছে তা জানার জন্য এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন বিবিসি বাংলার সাবেক প্রধান জনাব সাবির মুস্তাফা। জনাব সাবির মুস্তাফা, আপনি লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন ভয়েস বাংলা সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব মুসাফ ফিরোজ। জনাব মুসাফ ফিরোজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন ব্যাংকক থেকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, কিন্তু সাবির ভাই, আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। সেই প্রশ্নটাও হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন, 17 বছর পর ফিরেছেন, তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল, অনেক শঙ্কা ছিল কারো কারো, এবং অনেকেরই বোধহয় অনেক আশাও ছিল। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো, প্রকাশ করলো, সেটাতে আপনার আপনার কেমন লাগলো? আমি সরাসরি আপনার কি মনে হলো যে তার ফিরে আসাটার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো, কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম? হ্যাঁ, তারেক রহমানের দেশে ফিরে আসাটা তো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বটেই, কিন্তু মিডিয়াতে যেভাবে কাভারেজ হয়েছে গত কয়েকদিন, এবং যেটার পেছনে বিএনপিরও কিছু কাজ ছিল, কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে একটা এনথুজিয়াজম তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু মিডিয়া, আমার মনে হয় এটা ইংরেজি একটা শব্দ আছে, ওভারকিল। এই ওভারকিল শব্দটা আমার কাছে মনে হচ্ছিল যে যতটা না করা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি করছে, এবং প্রতি মুহূর্তে যে আপডেট দেওয়া, যে এবং তারপরে তারেক রহমানের মেয়ের বিড়াল নিয়েও ফ্রন্ট পেজে নিউজ হয় একটা সিরিয়াস ডেইলি ইংলিশ পত্রিকা, এটা দেখে আমি আসলেই তাজ্জব হয়ে গেলাম। এবং আমার কাছে মনে হচ্ছে মিডিয়া এখন চাচ্ছে যে তার বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা তারা ধরে নিয়েছে, এবং ধরে নেওয়ার যুক্তিসঙ্গত কারণও আছে, এবং সেই জন্য তাকে যে তোষামত্ত করা তাদের মধ্যে আছে, যে যে খায়েশটা, সেই খায়েশটা এখন থেকেই তারা বের করে দিচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না। এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি দলের প্রকৃত নেতাকে দেশে থাকা প্রয়োজন, যেটা মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক দুদিন আগে বললেন যে তার আরো বেশি আগে ফেরা উচিত ছিল। এবং সেটাই সত্য কথা যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে, এবং তাদের দলের নেতা লন্ডনে বসে আছেন। এটা খুবই একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তো এই পরিস্থিতিটার সমাপ্তি ঘটছে, কাজেই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এমন ঘটনা না যেটা আপনি এইভাবে কাভার করবেন। বিশেষ করে এটা তো নেলসন ম্যান্ডেলার মতো না, যে 27 বছর জেলে ছিল, কেউ তাকে দেখেনি, কেউ তার কণ্ঠ শোনেনি। তারেক রহমানের কণ্ঠ তো আপনি প্রত্যেকদিন শুনছেন কোনো না কোনো ভিডিওতে, তাকে আপনি দেখছেন, তার ছবি ছাপা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে বাসে উঠছে, বাস থেকে নামছে, দৌড়ে চলে যাচ্ছে, বিড়াল নিয়ে সে বসে আছে। সো এটা এমন না যে তারেক রহমান একটা রহস্য, কোনো রহস্যই নেই তারেক রহমানকে নিয়ে। কাজেই এই পুরো জিনিসটাকে একটা এত হাইপ করা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি করলো, ঠিক আছে, তাদের নিজের দল, কিন্তু মিডিয়া তো সেই দায়িত্ব ছিল না বিএনপির হাইপের সাথে নিজেদের হাইপটাকে যুক্ত করার, কিন্তু সেটাই তারা করেছে। দীপু ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে জনাব মুসাফ ফিরোজ, আপনার কাছে যদি একটু জানতে চাই যে সাবির ভাই যে জায়গা থেকে বললেন যে অতিরিক্ত তোষামত বা ওভারকিল করা হয়েছে, আপনিও একই রকম মনে করেন কিনা? আমি শুধু আমার জায়গা থেকে, সাবির ভাই উল্লেখ করলেন প্রথম পাতায় বিড়াল নিয়ে ছবির কথা, আমার কাছে আমি দেখলাম একটি টেলিভিশন, সম্ভবত 71 টেলিভিশন, তারা ফ্লাইট ট্র্যাকার নিজেদের ওদের ওই নিউজটাতে ক্লিক করলে তারেক সাহেব এখন কোথায় আছেন এটা দেখা যাবে। ওটাও আমার কাছে খুবই কৌতূহলোদ্দীপক মনে হয়েছে। আমরা কি আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না? চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো, নাকি এটা ঠিকই আছে? মোসাফ ফিরোজ ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। না, এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না, এরা যে পরাধীন ভাবে, জন্মটাই পরাধীন না তার শিকারে। যতগুলি টেলিভিশন আমি তো খুব গভীর ভাবে দেখি, গতকালকে থেকে যে লাইভ শুরু করছে,
আমি মাঝখানে ঘুমাইছিলাম অনেক রাতে, ওই সময়টাও আমি লাইভ দেখেই লাইভের মধ্যে আমি ঘুমাই গেছি, কারণ তখন উনি হিথ্রো থেকে ফ্লাইটে উঠছে, তখন পর্যন্ত লাইভ চলতেছে। তারপর আমি ঘুমাই গেছি। সকালবেলায় আমি যখন একটু লেটে উঠলাম, উঠে দেখি তখনও লাইভ। তো ঠিক আছে, লাইভ তো বটেই, মানে এটা তো আপনি একটা ভারসাম্য রাখবেন, তো আরো অন্যান্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব নিউজ কাভারেজ করবেন। এবং আজকে একটা লাইভে বলছে কিন্তু কোনো রিপোর্ট নেই, সেটা হচ্ছে ওই যে লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরা যাতে ছোট মেয়েটা মারা গেল, আজকে বড় মেয়েটাও মারা গেছে। এটাও একটা স্টোরি হইতে পারতো। সেখানে সাইড লাইনে বিড়ালের স্টোরি হইতে পারতো। মানে সবগুলিকে অ্যাকোমোডেট করা, এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে, তাহলে যেটা হবে, আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত। তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনার আমলে এটাই করছো, এখন এটা শুরু করে এখন আবার ভারসাম্যের কথা বলো। ও আচ্ছা, আমরা এখন ক্ষমতা আসছি বা আসতে যাচ্ছি, এখন তোমাদের ভারসাম্য। এইটা আসলে মানে যেটা হয় আর কি, মানে পরাধীন হলে থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পোড়ায় দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এক জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে, তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন সেই কাভারেজটাই চলতে থাকবে? তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? এটা নিয়ে আমার ধারণা যে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য, বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের, যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল। সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ। তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনি সারা দিন ব্যাপী যদি এটা করতে থাকেন তাহলে কেমনে হবে? সেটা তো উচিত না। তো ধরেন এটা আমরা করতে পারি, আমরা ধরেন ইউটিউব করি, ফেসবুক করি, আমাদের ইস্যু এটা, আমাদের সংক্ষিপ্ত একটা কন্টেন্ট দেবো, আমরা সীমাবদ্ধ থাকতে পারি, কিন্তু মিডিয়া তো একটা বড় হাউস। দীপু ভাই, আসলে আপনি কন্টেন্ট মানে করতেছেন, তার কারণ তো আসলে জনগণ চাচ্ছে। এখন জনগণের চাওয়াটাকে মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা জিনিসই আমাদেরকে কর্নারস্টোন বলছে, যে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে, স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও। এখন এত মানুষের আগ্রহ তো আছে, মানে উনি আসবেন। আমি দেখছিলাম যে 2 দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন, তেরপল বিছিয়ে শুয়ে আছেন। আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। সাবির ভাই, আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর, এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে, একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে আর ক্রিটিক্যালি দেখতে পারে না। এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না, বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না? মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই, কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায়। সরি, আমি আরেকটু বলি, আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ফিরে আসা কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কোনো কৌশল? সেটা এখন বিশ্লেষণের বিষয়।
পশ্চিমা বিশ্বে বদলেছে, কিন্তু তাদের এই ব্যক্তি বন্দনাটা চলে গেছে অন্যদিকে, বিনোদনের ক্ষেত্রে রক স্টার এখন একটা টার্মই হয়ে গেছে, যে রক স্টার স্টেটাস মানে হচ্ছে তাকে দেখে লোকজন চিৎকার করে, কেন্দ্রে দেয়, মানে আনন্দে ফেটে পড়ে। তো আমাদের রাজনীতিকরা এখনো সেই এই তারেক রহমানকে নিয়ে এখন একটা রক স্টার ইমেজ তৈরি হয়েছে, এবং লাখ লাখ লোক যে তার জন্য এত আনন্দ প্রকাশ করছে, এবং বিএনপি নেতারাই তো তার আগমনকে জোনাকির আলো, ছড়ানো আলোর সাথে তুলনা করছে। হ্যাঁ, সেদিন কালকে দেখলাম। তো এখন এটার একটা সমস্যা যেটা আছে, যে এই আমাদের রাজনীতিতে 1991 সাল কেন, তার আগে থেকেও দুই দলের উপর ভরসা করছে মানুষ, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং যখন তারা সুযোগ পেয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে, একের পর আরেকটাকে সুযোগ দিয়েছে। যে রাস্তাটা শেখ হাসিনা বন্ধ করে দিল 2011 সালে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিয়ে, এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই। এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত 1.5 বছরে, দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে। সরকার, আপনি বলছেন ব্যর্থ, আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ, এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা। তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ, কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না। তারা যে একটা কি বল ভারসাম্য বজায় রাখবে, তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে। কিন্তু তৃতীয় শক্তি কি? দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত, তারপরে তৃতীয় শক্তি কি? আমার খুব জানতে ইচ্ছা করে, জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসাবে ভাবতে পারবে না? মানে মানে এতটা সমর্পিত কারো না কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে, কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে। হ্যাঁ, এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না, জনগণের সবসময় নেতৃত্ব দরকার। আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে তো রাজনীতিক এবং সামরিক নেতারা, এটা তো ভুললে চলবে না। তো মানুষের তো সেটা দরকার। তারা গত বছর যেটা প্রমাণ করলো যে জনগণ রাস্তায় নামলো শেষমেশ, আগস্ট মাসের শুরুর দিকে এসে জনগণ রাস্তায় নামলো। এর আগে কিন্তু অ্যাক্টিভিস্টরা রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে, কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য, তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে পড়লো। কিন্তু সেটার জন্য একটা নেতৃত্ব দরকার ছিল, একটা পরিস্থিতির দরকার ছিল। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে, যে জনগণ যে মানে বিবেচনা করে বিচক্ষণ ভাবে 2-3টা দলের মধ্যে তারা চুজ করবে, সেটা পারছে না। হয় একদিকে যাচ্ছে, নয় আরেক দিকে যাচ্ছে। আর তাদের চয়েস যখন জামাত, সেকেন্ড চয়েস যখন জামাত, তখন বাংলাদেশের অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন। জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি, তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে। মানুষ তো দেখছে তারা 1% ভোটও পাবে না, তাহলে তারা তো তাদের কাছে কোনো চয়েসই না। সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে বসানো যায়, তারা একটা রাজা তৈরি করতেছে। আমাদের একজন দর্শক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসার আগে, আমাদের একজন দর্শক, উনি রবিউল আউয়াল টগর উনার নাম। এটা হাসিনা হলে খালেদ ভাইয়ের খুব ভালো লাগতো, না লাগতো না ভালো, গত 15 বছরে ভালো লাগে নাই আমার শেখ হাসিনাকে এরকম করাটা। দীপু ভাই, আপনার কাছে প্রশ্নটা হইল যে একই প্রশ্ন, যে কিন্তু আমরা কিন্তু এইটাও লক্ষ্য করেছি, বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের 10 তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে, তারপরে ওনার মৃত্যুবরণ, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা, 2টা সংবাদপত্র অফিসে হামলা, আরও বিভিন্ন নাশকতা, এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা, উনি যদি দেশে ফিরে আসেন, দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায়, তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে। এইটাও একটা ছিল। এই মনে করাটা কি রিয়েল, নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই? আপনি কি মনে করেন? না না, কল্পনা, এটা বাস্তব। এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো, তখন সবাই টনক নড়লো এবং বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম, যে উনি 10 জন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি, এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে। তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন। তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া বা প্রতিরোধ গড়ে তোলা, এগুলি ইনফরমেশন সবাই জানে। যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি সাড়া না দেয় ওসমান হাদি, তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থাপনা থাকবে না বাংলাদেশে।
তো ভারতের আধিপত্যবাদী স্থাপনা কোনগুলি, সেই বয়ানগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে। তো এটা কি ইনফরমেশন জানে না? জানে। এটা হইতে দিল। তার মানে হলো যে একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউনুস গভর্নমেন্ট ফেল করছে, সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে, মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে, ঘটানোর মধ্য দিয়ে আরেকটা শক্তি ক্ষমতায় আসবে। এই ধরনের প্রবণতাগুলি মানে লক্ষ্য করা গেল। কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকা হতো, নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো, সেই দিনও একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে। না, কিন্তু দীপু ভাই এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না? তারেক সাহেব আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না, কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে। বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নাই। আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে, বারবার বলছে শান্তি 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 ঐক্য, তার মানে হচ্ছে যে নৈরাজ্যগুলি চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান। তাহলে তারেক রহমান যখন নিজে নেতৃত্বে থাকতো এবং তার আগেই রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করত, তাহলে আর এই এনার্কিটা থাকতো না। এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো না। আরো আগে আসা প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি, সাবির ভাই, তারেক সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে, নাকি আরো একটু আগে আসলে, যেটা দীপু ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম? আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল? উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না, মানে আমি ঠিক মানে জানি না, মানে ওনার আসতে বাধা কি ছিল? এটাই আমারও তাই মনে হয়, কারণ আমি একটু আগেই মতিউর রহমান প্রথম আলো এডিটরের উদ্ধৃতি দিলাম, যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো। এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের মাসখানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল। সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে। এখন আমার একটা থিওরি, এটা একটা থিওরি, আমার কোনো প্রমাণ নেই, সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না, কারণ এটা তার একক সিদ্ধান্ত নয়, এটা অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ, স্পর্শকাতর, যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না। তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের 12 তারিখে তার আগমনের, তার আসার তারিখটা ঘোষণা করা হলো। আমার মনে হয় যে যখন ওসমান হাদিকে গুলি করা হলো তখনই বিএনপি বুঝতে পেরেছে যে এখানে একটা ভয়ানক কোনো ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য। সেজন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে, না হলে এখনই আসতে হবে, না হলে নাই। কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে, এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে অন্যরাও গুলি খাবে, সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল। তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই হাদি ঘটনার পরিপ্রেক্ষিতে। এটা আমার থিওরি, এটার পক্ষে আমার কোনো প্রমাণ নেই। কিন্তু স্যার ভাই, তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে, কত 7 বা 8 তারিখে জানি তফসিল ঘোষণা হইলো, সেইটা ঘোষণা হওয়ার পরে এই 29 তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে তো, আমি ওই সময় হিসাব করছিলাম, নির্বাচনে অংশগ্রহণ করলে তো 29 না 30 তারিখের মধ্যে তাকে আসতেই হইতো। 29 তারিখ বা 30 তারিখের পরে আসলে তো তার, হ্যাঁ, এটা যদি আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবেন, হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে অংশগ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসতেন। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমি এইভাবে অবশ্য ভাবি না। আমি সবসময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন কোন আসনে কে নির্বাচন করবো ওখানে তার নামও দেখছিলাম, আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে। যাই হোক, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসি। ও সরি সরি, আপনি বলতেছিলেন কিছু? না না, হ্যাঁ, এটা ঠিক যে বগুড়ার আসনে তার নাম বলা হয়েছিল, কিন্তু তখনও তো ওটা জাস্ট প্রাথমিক একটা ঘোষণা। রাইট 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 রাইট। আচ্ছা দীপু ভাই, আমরা আজকে কিন্তু নানা ধরনের কথা বলি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আসে তাদের বিভিন্ন রকম কথার ফলে বিভিন্ন রকম কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু বন্ধ করা, তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া, এইটা সমাধান কিনা? মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব, সেই জন্য আমার
ইনফ্লুয়েন্সে কেউ গিয়া একটা ভালো কাজ বা খারাপ কাজ করতেছে কিনা সেটার জন্য তো আমার তাদের এডুকেট করা প্রয়োজন বা তাকে কাউন্টার দেওয়া প্রয়োজন। আমি তাকে কি বন্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছি? যদি তাই করি, আগামীকাল যে কেউ এসে বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, উনি গুজবের থেকে কথা বলছেন, মানে এটা তো আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না। আপনার কাছে কি মনে হয়? আমি সাবির ভাইয়ের কাছে আপনার উত্তরটা শুনে সাবির ভাইয়ের কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কিভাবে ডিল করবো। সোশ্যাল মিডিয়া কেন, এটা তো যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই তো এটা কোনটা উস্কানি আর কোনটা উস্কানি না, এটা একটা রাষ্ট্রের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে, যে পলিসিতে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের ইনভলভমেন্টটা থাকবে, তো তারা ডিসাইড করবে। তো এটা আমরা জানি না, ধরেন মানে 32 নম্বরে আগুন দাও, মানে এটা কি, মানে এটা কি কোন ব্যাকরণ আছে এটা বুঝতে অসুবিধা যে এটা একটা উস্কানি। দিবু ভাই, আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারি না। মানে এই উস্কানি তো আমার কাছে কোনো মিনিং তৈরি করে না। মানে আমাকে 32 নম্বরে আগুন দাও কি এই মগবাজারে গিয়ে আগুন দাও জামাত ইসলামের নেতার বাসায়, ওইটা কোনোটাই আমার কাছে কোনো কিছু মিন করে না। কিন্তু আমি কিন্তু বুঝতে পারি যে ওর কথার মূল্য আমার কাছে বিবেচিত হবে হচ্ছে আমার অবস্থান দিয়ে, তাই না? তো আমার জায়গা থেকে তো ওইটা আমাদের চেষ্টা করা উচিত। আর যদি কেউ মিথ্যা কথা বলে, গুজব বলে, সেটার আয়ু তো অনেক কম। মানে আমি তো সকালবেলায় এটা বুঝতে পারতেছি বা 2 মিনিট পরেই এটা বুঝতে পারতেছি, তাই না? এইটারে আমরা এত সিরিয়াসলি কেন নিব? মানে এটা আমাদের কি সমস্যা করবে? আমি যে কোনো অর্থে সোশ্যাল মিডিয়া হোক আর মেইন স্ট্রিম মিডিয়া হোক, কোন মিডিয়ার গলা টিপে হত্যা করা বিশ্বাস করি না, কিন্তু একটা দায়বদ্ধতা, একটা জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। সেটা রাষ্ট্রের আইনটা যদি নির্মোহভাবে প্রয়োগ হয়, তাহলে আমি যখন বুঝবো যে আমাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, আমি চাইলেই আমি আজকে বসে আমি বাংলাদেশের স্বাধীনতা নতুন করে ঘোষণা করতে পারি না, এটা রাষ্ট্রবিরোধী হবে। সুতরাং আইন কানুন তো থাকতেই হবে, কারণ আইন কানুন ছাড়া বিশ্বের এমন কোনো দেশ নেই যেটা গণমাধ্যম কেন সবকিছুই নিয়ন্ত্রিত হয়। তো সুতরাং সেইটাকে মানে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, ওই যে অপব্যবহার হচ্ছে, আজকে হয়তো আমি মানে উস্কানি বা সহিংসতার জন্য অমুক মিডিয়াকে আমি দায়ী করলাম বা গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে আমি গলা টিপে হত্যা করলাম, অন্যদিন দেখা যাবে যে এইটার সুযোগ ধরে আমি যে ভালো কাজটা করতেছি, আমার ভালো কাজটা যেহেতু তাদের বিরুদ্ধে যাচ্ছে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাচ্ছে, তখন তারাও একটা ইস্যু ধরে আমাকে গলা টিপে হত্যা করলো। এই জায়গাটাই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এবং রাষ্ট্র গণতান্ত্রিক কিনা, রাষ্ট্র নিরপেক্ষ কিনা সেটা প্রমাণের জায়গায় ইনস্টিটিউশনগুলি যদি বিল্ড আপ হয়, আমি অবশ্য আপনার সাথে দ্বিমত পোষণ করবো না, কিন্তু আমরা যেটাকে আসলে নতুন করে মব কালচার বা ইত্যাদি নামে দিছি, সেটা আমাদের মধ্যে সারা জীবন ছিল। আমার মনে আসে যে খুব বেশি দিন আগে না, একজন ভদ্র মহিলাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল ছেলে ধরা সন্দেহে। পরে দেখা গেছে যে সে তার, এবং আমরা যে কোনো চোর পকেটমার 20 টাকা 25 টাকা মারলে তাদেরকে গাছের সাথে বেঁধে রাখি, পিটিয়ে মারি, মানে কি জানা কি করি, এগুলি আমরা খুব আগ্রহ করেই করি। এটা আমাদের মধ্যে সারা জীবনই ছিল। কিন্তু মানে মিডিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন সেটা যদি একটু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকেও একটু বলতেন, যেহেতু সাবির ভাই এখন লন্ডনে আছেন। সাবির ভাই, আমরা কিন্তু নাইজেল ফারাজকেও দেখছি, জর্জ গ্যালাওয়েকেও দেখছি, দুই দিক থেকে যদি আমরা বলি, ওদের বক্তব্যের মধ্যে এরকম অনেক কিছু ছিল এবং তারা ডেমাগগ, তারা অনেক রকম কথা বলছেন যেগুলি, কিন্তু তাদেরকে যে ডিল করা হয়েছে, আমরা কি আমাদের যে কথাগুলি শুনতে ভালো লাগে বা লাগে না, তাদেরকে সেভাবে ডিল করি সোশ্যাল মিডিয়ার নাম দেয়া বা ইনফ্লুয়েন্সার বলে? মানে একটু যদি আগামী দিনের রাজনীতিতে এই পরিস্থিতি কিভাবে প্রভাব ফেলবে তা নির্ভর করে দলীয় সিদ্ধান্ত, কৌশল এবং জনগণের উপর। অবশেষে বলা যায়, তারেক রহমানের আগমন রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে, তবে চূড়ান্ত ফলাফল সময় বলে দেবে এর প্রভাব কতটা গভীর। বিরুদ্ধে মামলা করবে, কিন্তু ওই চ্যানেল তো আপনি বন্ধ করা ঠিক হবে না, কারণ তাহলে তো ওটা হয়ে যাবে চ্যানেলের কণ্ঠরোধ। বা একটা সোশ্যাল মিডিয়া সাইট আপনি বন্ধ করে দিতে পারেন না, কারণ সে কোনো এক জন্মে একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল। ওইটার জন্য যে ব্যক্তি করেছে, যা করেছে, ওই স্পেসিফিক ওই ক্রাইমের জন্য তার বিরুদ্ধে অ্যাকশন হওয়া
যেতেই পারে যদি আইন থাকে, এবং বাংলাদেশে এরকম আইন আছে। কাজেই এই দেশেও কিন্তু একইভাবে জিনিসটা চলে। এটা মিডিয়া হোক আর যেই হোক, এখানে যদি কেউ কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা হবেই। আপনি দেখেন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড নামক যে সাপ্তাহিক পত্রিকা ছিল, বিশাল 125 বছরের পুরনো পত্রিকা, সানডে পত্রিকা, তার যে সম্পাদক ছিল পরে সে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের প্রেস সচিব বা হেড অফ কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশন হেড থাকা কালে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, এবং বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। কি ঘটনা? তারা বেআইনিভাবে একটা মৃত মেয়ের টেলিফোন ভয়েস মেসেজ হ্যাক করেছিল। এটা ইনভেশন অফ প্রাইভেসি এত স্ট্রং। তারপরে এবং চিরকালের জন্য পত্রিকাটা, এবং হ্যাঁ, তাকে রিজাইন করতে হলো এবং জেল খাটতে হলো, এবং মালিক সেই পত্রিকাটাই বন্ধ করে দিল। চিরকালের জন্য পত্রিকাটা বন্ধ হয়ে গেল। এবং এটার কারণ ছিল যে ওই একটা অপরাধ না, সে মালিক জানতো যে এই কাজটা একেবারে ধারাবাহিকভাবে করা হয়েছে তার পত্রিকায়, এবং ওইটার থেকে রেহাই পাওয়ার জন্য সে পত্রিকা বন্ধ করে দিচ্ছে। তাহলে একের পর এক মামলা আসতো, একের পর এক ঘটনা বেরোতো। কাজেই আপনাকে শক্তভাবে, মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে মিডিয়া হোক, যদি কোনো অপরাধমূলক কাজ হয়, যদি কেউ করে, সেটাকে ওই সুনির্দিষ্ট অপরাধের জন্য ওই সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু চ্যানেল বা সাইটকে বন্ধ করা, এটা হয়ে যাবে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমার মতে। আমি একটু দীপু ভাইয়ের কাছে একটু রাজনৈতিক তাৎপর্যের জায়গায় একটু আসতে চাই। দীপু ভাই, আমরা নানা রকম কথা শুনছি, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে এনসিপি জামায়াতে ইসলামের সঙ্গে যাচ্ছে, সেইটার ব্যাপারে আপনাদের মন্তব্য একটু শুনতে চাচ্ছে। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সাথে জামায়াতের একটা প্রকাশ্য বিরোধও আমরা একসময় দেখছি, এখন আবার জামায়াতের সঙ্গে যাওয়া, আমরা বিএনপির সাথে যাওয়া প্রসঙ্গও শুনছি। এইগুলির রাজনৈতিক তাৎপর্যটা কি আপনি যদি একটু বলতেন? যে সাবির ভাই কথাটা শুরু করেছিলেন যে তৃতীয় পক্ষ আমাদের আছে কিনা। তো এনসিপি তো আমাদের মধ্যে জুলাই বিপ্লব এবং অন্যান্য নানা কারণে নানা আশা জাগিয়েছিল। তো দ্বিতীয় পক্ষের মধ্যে উনাদের মানে প্রথম বা দ্বিতীয় পক্ষের মধ্যে সংযুক্ত হয়ে যাওয়াটা সেটা কেমন হবে, বিএনপির সঙ্গে হোক আর জামায়াত ইসলামের সঙ্গে হোক, সেটা জানতে চাচ্ছি। আর শুধু দর্শকদের একটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। আফ্রিদে আহমেদ, উনি বলছেন, খালেদুদ্দিন ভাই আপনাকে কখন দেশে মাটিতে দেখবো, আপনি দেশে এসে কি তারেক রহমান ইন্টারভিউ নেবেন সরাসরি? আমি তো দেশে নির্বাচনের আগে অবশ্যই আসবো, ফেব্রুয়ারি মাসেই আসবো, কিন্তু তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিবেন কিনা সেটা আমি জানি না। আমি গত 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই চেষ্টায় কোনো ফল প্রকাশ হয় না। আমাদের প্রশ্ন অবশ্য সাবির ভাইয়ের জন্য আছে যে সাবির ভাই চেষ্টা করেছিলেন কিনা উনি যখন চাকরিতে ছিলেন, সেই প্রশ্ন আমাদের আছে, সেটা আমরা পরে করব। দিবু ভাই, আপনি যদি একটু বলতেন যে আসলে আমরা কোনো তৃতীয় পক্ষ না পেয়ে তাকে প্রথম বা তৃতীয় পক্ষের সাথে যুক্ত হয়ে যেতে দেখা আমাদের জন্য আসলে ভালো কি খারাপ, বা কিভাবে দেখেন আপনি? আসলে এনসিপি একটা বিপাকের মধ্যে পড়ে গেছে। তারা তৃতীয় শক্তি হিসাবে তারা একটা জোট করার চেষ্টা করছিল, কিন্তু সাড়া পায়নি। কারণ যেসব দলগুলোকে নিয়ে তারা চিন্তা করছিল যে তাদের শক্তি দিয়ে হচ্ছিল না, সুতরাং আরো কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে তারা একটা বড় আকারের জোট করতে চাচ্ছিল, এবং সেই জোট নির্বাচনে লড়বে এমন একটা চেষ্টা ছিল তাদের। কিন্তু যেহেতু কেউ বিএনপির দিকে, কেউ জামাতের দিকে, ওই আসনটা হয়ে গেছে মূল বিষয়। অর্থাৎ পার্লামেন্টে যদি আমি না যাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না, এই বিষয়টা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে। এবং এনসিপি যাদেরকে ডেকেছে তারা আসলে সরে গেছে, যেমন গণ অধিকার পরিষদ, তারপরে ওয়ার্কার্স পার্টি সাইফুল হকের, এই দলগুলি কিন্তু ছিল, এক পর্যায়ে ছিল, কিন্তু পরে সরে গেছে। বিএনপি যখন কি তাদেরকে সিট দিয়েছে। এখন তারা যখন দেখলো যে সবাই যখন সরে গেছে, তখন আমরা কি করি? তখন তারা একবার দৌড়াচ্ছে বিএনপির দিকে, একবার দৌড়াচ্ছে জামাতের দিকে। এখন বিএনপি যে কটা আসন দিতে চায় খুবই কম, 8 থেকে 10টা, সেখানে জামাত দিতে চায় সম্ভবত 25 থেকে 30টা। এখন ওরা চিন্তা করতেছে যে কোন দিকে যাব, কিন্তু তারা ইতিমধ্যে বুঝেছে। আজকে আমি এই জোটের একজন নেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে আমরা এই ক্ষেত্রে আপোষ করেছি, আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আসলে অর্জন হয়নি। লক্ষ্যটা ছিল একটা তৃতীয় শক্তি হিসাবে গড়ে ওঠা। কিন্তু মানে জোটের মধ্যে একটা প্রবল এর হলো, যদি আমরা পার্লামেন্টে না যাই তাহলে আমাদের কোনো লক্ষ্যই পূরণ হবে না ভবিষ্যতে। সুতরাং এখন যে কোনো ভাবে হোক, হয় জামাতের সাথে না হয় বিএনপির সাথে জোট বেঁধে আমাদের নির্বাচনে যাইতে হবে। এই জন্য তারা দুইভাবেই আলোচনা শুরু করছে, এবং মূলত নাহিদ ইসলাম এই আলোচনাটা করছেন। সম্ভবত যেটা ধারণা করা হচ্ছে যে জামাতের দিকেই আপাতত পাল্লা ভারী, কারণ জামাত অনেকগুলো আসন দেবে। সাবির ভাই, এই
পক্ষের মধ্যে যদি আমরা প্রথম দুই পক্ষের মধ্যে বা এখন যে দুই পক্ষ আছে তাদের মধ্যে যদি আমরা একীভূত হইতে দেখি, সেইটা আপনার কাছে কেমন লাগে সেটা যদি আপনি আমার বলতেন, যে বিপ্লবের শক্তি বা তারুণ্যের শক্তি বলে যাদেরকে আমরা আশা করেছিলাম, তাদের উপর ভর করেছিলাম। এইটা হচ্ছে একটা, বলবো এই জুলাইয়ের ঘটনার পর এটা একটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে নেতৃত্ব বেরিয়ে আসলো তাদের কোনো দল ছিল না। অতীতের যখন এই ধরনের গণ আন্দোলন হয়েছে তখন যারা ছাত্র নেতা ছিল তারা হয় বিএনপির নেতা, না হলে আওয়ামী লীগের নেতা ছিল। 69-এ ছিল আওয়ামী লীগের, 71-এ ছিল আওয়ামী লীগের, 90-তে বিএনপির ছাত্র দলের নেতারা নেতৃত্ব দিল এবং বিএনপিতে জয়েন করলো, কিন্তু এদের কোনো দল ছিল না। কিন্তু এদের দল গঠন করার পরামর্শ দিয়েছিলেন প্রফেসর ইউনূস নিজে। এটা তিনি ফাইন্যান্সিয়াল টাইমসের এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি তাদেরকে অ্যাডভাইস করেছি যে তোমাদের আইডিয়াগুলো টেবিলে আনার জন্য একটা দল করো, তাহলে তোমরা এই দলীয় আলোচনায় বসতে পারবে। কিন্তু যেটা হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের ছিল, মিডিয়ার অনেক নজর তাদের উপর ছিল, ম্যাসিভ কাভারেজ পেত। একটা ছোট নতুন দল হিসেবে তাদের যত পাওনা তার চেয়ে অনেক অনেক বেশি কাভারেজ পেত। তারপরও তারা কিন্তু কোনো জনগণের মনে কোনো দাগ কাটতে পারেনি। এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে যে ওদের অনভিজ্ঞতা, এবং তারা যে কোনো ধারাবাহিক রাজনীতির মধ্যে দিয়ে আসেনি। সেটার জন্য তারা জনগণের সাথে কিভাবে সম্পৃক্ত হবে, জনগণের সাথে কিভাবে মানে মোবিলাইজ করবে জনগণকে তাদের পক্ষে, সেই জিনিসটা তাদের এই কোনো আইডিয়া ছিল না। যার ফলে এই অবস্থা যে তারা এক ধরনের মানে কি বলবো যে কোনো মানে ডিরেকশনহীন একটা পার্টি হয়ে গেছে। তাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে কিভাবে কয়েকটা নেতাকে পার্লামেন্টে পাঠানো যায়। কয়েকটা নেতা পার্লামেন্টে পাঠালে কিন্তু কিছুই হবে না। দলটা কিন্তু এখনো পার্লামেন্টের বাইরে থেকেও কিন্তু একটা ওই যে শফিকুল আলমের যে বিখ্যাত প্রেশার গ্রুপ, হ্যাঁ একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা থাকতে পারে। তারা কিন্তু মানে রাজনৈতিক দলগুলোর উপর একটা নৈতিক চাপ সৃষ্টির জন্য কাজ করতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং সাবির ভাই, দেবু ভাই। মানে আওয়ামী লীগের তো 350 জন এমপি ছিল শেখ হাসিনা সহ। সেই 350 জন এমপি কিন্তু কোনো কাজেই আসে নাই আসলে। হঠাৎ করে সবাই মিলে এত এমপি হইতে চাইতেছে কেন? সবাই এমপি হইলে কি হবে? আমি এই জিনিসটা কিন্তু আসলে ঠিক বুঝতে পারতেছি না। যদি দেশ আসলে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন সিস্টেম না হয়, প্রতিষ্ঠান যদি ঠিক না, কারণ রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করেছেন এই ঘটনা সমীকরণ বদলাতে পারে, তবে বাস্তবতা কি তা বুঝতে হলে আমাদের প্রেক্ষাপটটা ঠান্ডা মাথায় দেখতে হবে। সেটা এখনো আছে। সো লাভ লোকসান দুদিকেই আছে, কিন্তু একটা মানে রাজনীতি করলেই যেন মনে হয় যে এমপি হতে হবে, নাহলে তাদের কোনো ভূমিকা থাকে না। এইটা ঠিক না। মানে পার্লামেন্টের বাইরে কিন্তু অনেক ভূমিকা পালন করা যায় যদি আপনি সেটা করতে চান। আপনি হেফাজতে ইসলামকে দেখেন, তারা তো রাজনীতি করতে চায় না, তারা তো পার্লামেন্টে যেতে চায় না, কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় প্রেশার গ্রুপ। তারা কিন্তু সরকারকে একেবারে তটস্থ রাখে সারাক্ষণ, হ্যাঁ, শুধু একটা ইস্যুতে এবং গত 15 বছরে আমরা আওয়ামী লীগ সরকারকেও দেখেছি যে শাপলা মানে ওই মে মাসের 5 মে তাদের ওই কাণ্ডের পর থেকে সারাক্ষণই হেফাজতকে বিভিন্নভাবে যতভাবে সন্তুষ্ট করা যায়, এবং হেফাজত তাকে কওমি জননী উপাধি দিয়েছে, তাকে মানে যতভাবে সন্তুষ্ট করা যায় তত চেষ্টা করেই গেছে সরকার তাকে। আমার মনে আছে শেখ হাসিনা সরকার হেফাজতের একটা ধমকেই আমি বলবো পাঠ্যপুস্তকে 50টার বেশি পরিবর্তন করছিল একটা দাবির প্রেক্ষিতে, মানে একসাথে, যে অমুক লেখকের লেখা থাকা যাবে না, ওইটার একটু করা যাবে না, বইয়ের ছবি পাল্টাইতে হবে। এগুলি কিন্তু শেখ মুজিবের মূর্তি বসানো হলো না যাত্রাবাড়ি, এই হেফাজতের প্রতিবাদের, রাইট। এবং ওনারা যেইটা যখন বলছে তখন, এবং মানে সাংঘাতিক রকম, কিন্তু মানে হেফাজতকে প্রতিরোধ করার জন্য মামুনুল হককে জেলে নিয়ে যেতে হচ্ছে অন্য একটা কারণে, মানে যেই কারণের সাথে আসলে তার রাজনৈতিক বক্তব্যের কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে কন্টেইন করতেই চাইছে। আসলেই সাংঘাতিক প্রেশার গ্রুপ। আমি এই প্রশ্নটা দীপু ভাইকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু সাবির ভাই আপনার মতামত চাই। সেটা হচ্ছে যে মানে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের মিডিয়া, শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশকে নিয়ে যেভাবে রিপোর্ট করেছে, যদিও আমি মনে করি মিডিয়া একরকম জিনিস, সরকার আরেক রকম জিনিস, সেইটাকে কাউন্টার দেওয়ার জন্য সরকারের প্রেস অফিস অনেক ধরনের কথা বলেছে, অনেক ধরনের কাজ করেছে, কিন্তু আপনি তাদেরকে কতটা সফল বা তাদের কতটা ব্যর্থ দেখেন? এবং মানে
ভালো ভালো সাংবাদিকেরা, ভালো ভালো লোকেরাই এখানে আছেন, তারপরও তাদেরকে আমার যথেষ্ট পরিমাণে স্পিন ডক্টরই মনে হচ্ছে, মানে এবং স্পিন ডক্টর কথাটা নিশ্চয়ই খুব মানে মানে ভালো কথা না আর কি একজন এর জন্য। হয়তো ওনার চাকরির জন্য ভালো, আমিও সরকার প্রধান হলে হয়তো শফিক ভাইকেই প্রেস সচিব চাইতাম, মানে প্রেস সচিব হলে কি করতে হবে সেটা উনি ভালো দেখায়। কিন্তু এটা ঠিক আছে কিনা আপনি কি মনে করেন দীপু ভাই? আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে অনেকগুলো ক্ষেত্রে যে প্রেশার না মব না প্রেশার গ্রুপ অমুক তমুক, না এগুলি তো একেবারে মানে যে বালখিল্য একটা আচরণ হয়েছে এই সমস্ত বক্তব্য দিয়ে। এবং ভারতের যেই দেখেন, এটা তো সত্য, বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন মানে এটা একটা ভারতও মনে করছে যে এটা তাদের একটা পরাজয়। এবং শেখ হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে তাদের যে নীতিটা, এটা একটা কমন নীতি, সরকার বিরোধী দল মিলেই কিন্তু তাদের একটা ঐক্যবদ্ধ একটা নীতি, এবং তারা মানে জয়েন্টলি মনে করে যে তাদের একটা পরাজয় হয়েছে। তো তার এই যে সরকারের ভিউজটা, কিন্তু দেখেন প্রথম দিকে কিন্তু তারা আন্দোলনকে সাপোর্ট করছে, তাদের মিডিয়াগুলো শুধু না, ইভেন পাবলিকও রাস্তায় নেমে আন্দোলনে মানে সাপোর্ট করছে। কিন্তু যখনই নাকি শেখ হাসিনা দিল্লিতে পালায় গেল, তারপরেই কিন্তু ঘুরে গেল। এবং যখন নাকি ভারত তাকে মানে শেখ হাসিনাকে ফোন করলো, তখন কিন্তু মিডিয়ার চেহারাগুলো আবার পাল্টে গেল। এখন এইটার মানে এইটাকে আপনি কাউন্টার করতে গেলে আপনাকে তো সেই যুক্তিসঙ্গত ভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখন আপনি ওইটার বিপরীতে আপনি এমন এমন সব কথাবার্তাগুলি বলতেছেন, সেগুলি তো খুব হাস্যকর হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে যুক্তিসঙ্গত ভাবে কিন্তু আপনাকে তাদের যে যুক্তিগুলো, তাদের যে বক্তব্যগুলো, সেইগুলিকে আপনি যদি কাউন্টার না দেন, তাহলে তো জিনিসটা হাস্যকর হয়ে যাচ্ছে। যেমন মবকে মব বলতে হবে, কারণ আপনি মানে মবের কেন বলা হচ্ছে? মবের কারণে বাংলাদেশে 100টা মাজার, দরগা শরীফ ধ্বংস হয়েছে, এটা কি মব না? নুরাল পাগলার যে লাশ আপনার কবর থেকে তুলে যে পুরানো হলো, এটা কি মব না? তারপরে এই যে আপনার ভালুকাতে যে দীপু চন্দ্র দাসকে, এটা কি মব না? এগুলিকে যদি আপনি না বলেন, এটাকে মানে এইটাকেই তো বলা হচ্ছে মব। প্রথম আলো, ডেইলি স্টার কি মব বলা হচ্ছে? আপনি এখন এইটাকে প্রেশার গ্রুপটা কোথায়? প্রেশার গ্রুপ তো এটা তো একটা পলিটিক্যাল যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নাহিদ ইসলামরা বাঁচায় রাখতো, তাহলে সত্যিকার অর্থে ওই হেফাজতের মতন এটা একটা ভালো প্রেশার গ্রুপ হইতো, এবং মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থ পাচার, দুর্নীতিবাজ মানে সুশাসনের পক্ষে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারতো। কিন্তু এটা তো নাহিদরা নিজেরাই কিল করে ফেললো এবং ক্ষমতার লোভে। এবং আমার ধারণা ক্ষমতাসীনরা চাইছে এটা, যে এরা ক্ষমতার মধ্যে থাকুক, তারা যাতে সেফ সাইডে থাকে। এবং সেফ সাইডে থাকতে যে তারা নিজেরাই কিন্তু ডুবে গেল। এখন এটাকে আপনি নানা রকম প্রেস উইং থেকে নানা রকম বক্তব্য দিয়ে টিয়ে এটাকে আপনি তো পারছেন না। শেষ পর্যন্ত কি হলো? নেতৃত্বের শূন্যতা, ইউনূস সরকার যে ফেল করলো, এটা দিনকে দিন আরো স্পষ্ট হলো। আরো যদি এটা 6 মাস প্রলম্বিত হতো, আল্লাহ জানে এটা 111 এর থেকেও একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে যেত এই সরকার। এই সরকার এবং এই সরকারের মুখপাত্র হিসেবে যে প্রেস সেকশন আমরা দেখলাম, সাবির ভাই আপনি এটাকে ঠিক আদর্শ মনে করেন কিনা? আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা করার জন্যই তাদের এরকম করতে হয়েছে, এইটা আপনি মানেন কিনা? আর যদি ওই প্রশ্নটা একটু আবার একটু আপনাকে মনে করে দিতে চাই, আপনি তারেক রহমান সাহেবের ইন্টারভিউ নিতে চেষ্টা করেছেন কিনা যখন বাংলাদেশে তাকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও? দুইটাই যদি একটু একসাথে একটু বলেন প্রেস সেকশন। প্রথমে তারেক রহমান একটা বলেনি যে আমরা কিন্তু লন্ডনে একাধিক বিএনপি সূত্রদের ধরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এবং প্রতিবারই এই সূত্রগুলো যারা নিজেদেরকে তারেক রহমানের খুব ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করতো, কোনো ব্যারিস্টার, কোনো ব্যবসায়ী এ ধরনের, তারা সবসময় বলতো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে তারেক রহমান ইন্টারভিউ দিতে চান না। এখন তিনি ওই ভিডিও মেসেজগুলো দিতেন, তারা এক্সপেক্ট করতো যে আমরা ভিডিও মেসেজগুলো হুবহু তুলে ধরবো। তো আমি বললাম, আমরা তো একটা বিলবোর্ড না যে আপনারা একটা বিজ্ঞাপন দিবেন আমি উঠাই দিলাম, এটা তো হতে পারে না। একটা ইন্টারভিউ করবো, কারণ উনি একজন রাজনীতিবিদ, উনার প্রশ্নের আমাদের প্রশ্ন আছে, উনি ওনার বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ওনারা কিন্তু সাবির ভাই, এই শেখ হাসিনার ক্ষেত্রে ইমেল ইন্টারভিউ কেমনে বিবিসি, রয়টার্স এরা ছাপলো? মানে ইমেলে আপনি যেখানে ভিডিও বক্তব্য, কারণ আমি কাছাকাছি ঘটনার মধ্যে দিয়ে গেছি, আমি জানি তো, মানে ইমেল, আমি একজনকে ইমেল করলাম, উনি ইমেলে উত্তর দিল, এইটা আমি ছাপলাম, এটা কিরকম? মানে বড় বড় মিডিয়ারও তো তাই করলো। হ্যাঁ, সবাই করেছে, রয়টার্স করেছে, ফাইন্যান্সিয়াল টাইমস করেছে, বিবিসিও করেছে, যে যার মতো করেছে। তারপরে বিবিসিটাও ইমেল ইন্টারভিউ,
জি, হ্যাঁ, কারণ শেখ বা হাসিনা WhatsApp। ফেস টু ফেস ইন্টারভিউ দেয়নি। এখন সমস্যা হয়ে গেছে যে সমস্যা না, এটা হচ্ছে আওয়ামী লীগ একটা পিআর এজেন্সি নিয়োগ করেছে। তো পিআর এজেন্সির কাজ হচ্ছে তার ইন্টারভিউ, সাক্ষাৎকার জোগাড় করে দেওয়া, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্লেসমেন্ট করা। তো তারা এবং পিআর এজেন্সি বুঝিয়েছে যে শি ক্যানট ডু ফেস টু ফেস। কি কারণ দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু অবভিয়াসলি এই পিআর এজেন্সি তাদেরকে বলেছে ফেস টু ফেস দেওয়া সম্ভব না। একটা হতে পারে যে আইনের ব্যাপার, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার চলছে, এইখানে উনি বেফাস কি কথা বলে দিবেন না দিবেন। কারণ শেখ হাসিনা আপনি জানেন যখন মুখোমুখি কথা বলবে তখন উনি তো আর মানে রেখে রেখে কথা বলেন না। রাইট। তো অথবা আমার এটাও মনে হয় যে ওনার কথা বলার অনুমতি আছে কিনা সেটা আমি জানি না, কারণ উনি ভারতে যাওয়ার পরে উনার মানে ভিডিও ছবিও আমি এখন পর্যন্ত দেখি নাই। মানে আমি জানি না মানে যে ওনার কথা বলার অনুমতিও আছে কিনা, কারণ দিল্লির মতো জায়গায় থাকলে কোনো একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ইন এক্সাইল, উনি তো সবার আগে যেটা করতেন একটা সংবাদ সম্মেলন করার চেষ্টা করতেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখার জন্য। ওনার সেই অনুমতি আছে কিনা সেটা আমি মানে মজার ব্যাপার হচ্ছে নওফেল, যে প্রাক্তন মন্ত্রী নওফেল, তিনি কিন্তু দিল্লিতে বসে রাশিয়ান টেলিভিশন চ্যানেল আরটি তাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউ দিয়েছেন। সেখানে কিন্তু কোনো বাধা নেই। হ্যাঁ, শেখ হাসিনা ক্ষেত্রে বাধা না থাকলে আর কি আছে সেটা একটা খুবই কৌতূহলোদ্দীপক বিষয়, এবং আমি জানি না সেটা কি আছে সরকারের প্রেস। জি, হ্যাঁ, আমার কেন জানি মনে হয় এটা পিআর এজেন্সি বা আইনজীবীদের পরামর্শ যে প্রশ্ন পাঠাক, আমরা উত্তরগুলো দেখে দিব যাতে কোনো ফাঁকফোকর না থাকে, কোনো আইনগত কোনো ফাঁকফোকর না থাকে। কারণ আপনি দেখবেন যে তার ইমেল উত্তরে কিন্তু সে আমেরিকাকেও দায়ী করেনি এই আন্দোলনের জন্য, বলছে না যুক্তরাষ্ট্রের মধ্যে ছিল না, অথচ সে কতবার সে বলেছে এর আগে। হ্যাঁ, সো আইনগত ফাঁকফোকরের কথাটা যদি তাদের পিআর এজেন্সি বা তাদের লিগ্যাল যে কাউন্সিল তারা যদি দিয়ে থাকে, শেখ হাসিনার যে কণ্ঠগুলি আমরা শুনতে পাচ্ছি, তারা কি পরে ওগুলিকে এআই বলবে যে তোমরা আগে করে দেখাও, তোমরা এটা করো সেটা করো? তার তো আমরা কণ্ঠ শুনতে পাচ্ছি। মানে এটা কিন্তু খুবই বিচিত্র। মানে আমরা দেয়ালের ওই পাশে থাকা একজনকে আমরা দেখতে পাচ্ছি না, ইমেল দিয়ে ইমেলে উত্তর নিয়ে সেটাকে শেখ হাসিনা সাক্ষাৎকার বলে প্রচার করতেছি, তার কণ্ঠটা থেকে আবার অনেক মানুষ শুনতেছে। মানে আমি ঠিক মানে এগুলি ঠিক অ্যাড আপ হচ্ছে না সাবির ভাই। মানে আমি জানি না যে এটা, কিন্তু সব আন্তর্জাতিক মিডিয়া কিন্তু অনেকেই করেছে এটা, এএফপি, রয়টার্স, না অনেকে সেইটাই তো আমি অবাকও হইলাম যে তারা কেউ যখন ইমেলে, সাবির ভাই আপনিও একটা বিভাগ অনেক বছর চালাইছেন, আমিও তো কিছুদিন কাজ করছি, মানে ইমেলে ইন্টারভিউ নেওয়ার আগে তো একজন রিপোর্টার ওই বাসার সামনে যাবে, তারে চেষ্টা করবে, তারে কোথায় গিয়ে আটকাচ্ছে সেটা বলবে। এর কিছুই কিন্তু আমরা আন্তর্জাতিক মানে যারা শতগুণ শক্তিশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে যেটা আমার জন্য খুবই মানে আমি আগে তারেক রহমান যদি বলতেন যে আমি সামনাসামনি ইন্টারভিউ দিব না, কি আপনি আমাকে প্রশ্ন পাঠান, আমি ইমেলে জবাব দিব, আমি কিন্তু এটা নিতাম। আচ্ছা, কিন্তু আমাদের মাথায় কিন্তু সেটা খেলেনি যে তাকে ইমেল ইন্টারভিউ করবো। আমরা খালি চেয়ে যাচ্ছিলাম যে সামনাসামনি ইন্টারভিউ। না, উনি ইমেল না, উনি আরেকটা ফরম্যাটে, আমি যখন জার্মানিতে ছিলাম উনি আরেকটা ফরম্যাটে আরেকটা কাগজকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ঠিক ইমেলে প্রশ্ন পাঠানোর পরেও না, ওনার কিছু উত্তরাবলী বা ওনার কথা উনি পাঠাই দিয়েছিলেন, সেইটাকে ওনারা সাজায় নিয়েছিল। তো ওইটা তো আরো একটু মানে হয়ে যাচ্ছে। মানে হাওয়েভার সরকারের প্রেস অফিস, এই সরকারের প্রেস অফিস এবং আন্তর্জাতিক মিডিয়াকে মোকাবেলা ওই জায়গা থেকে যদি একটু বলেন যে তারা উদাহরণ হয়ে থাকবেন কিনা। এই সরকারের প্রেস অফিস তো বলতে গেলে একটা অভূতপূর্ব ঘটনা, কারণ বাংলাদেশে অতীতে কোনো প্রধানমন্ত্রী বা যে সবারই প্রেস টিম ছিল, কিন্তু কোনো প্রেস টিম এইভাবে কাজ করেনি যে তাদের হাতে সব তথ্য তাদের হাত দিয়ে যাচ্ছে এবং সরকারের সব তথ্য তারা মিটিং করে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে জানাচ্ছে। এবং প্রেস সচিব নিজে তখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন এবং মাঝে মধ্যে বেশ বাজে ভাষায় তার মতামত দিচ্ছেন। যেমন তিনি যখন ইংরেজিতে লেখেন আওয়ামী লীগকে সবসময় BAL লেখেন, মানে বাল আর কি। তো এটা তো উনি জানেন উনি এটা কেন করছেন, উনি একটা গালি দিচ্ছেন আর কি। তো একজন সরকারি কর্মচারীকে এভাবে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গালি দেওয়াটা এটা মানে দৃষ্টিকটু বলা যেতে পারে, বাট তিনি সেটা করেছেন, আরো অনেক কিছু করেছেন। তো এত অ্যাক্টিভ প্রেস অফিস কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছিল না। সেজন্য মানুষ এটাকে মানে দেখে একটা চমকপ্রদ হয়েছে এবং তিনি একজন মিডিয়া স্টার হয়ে গেছেন, নিজেই সেলিব্রিটি হয়ে গেছেন। সো ওইটা কতদূর কাজে দিয়েছে আমি বলবো যে উনি এই কাজটা করতে গিয়ে, ওই স্পিন করতে গিয়ে, উনি বড় স্পিন ডক্টর, তো ওই স্পিন করতে গিয়ে এত বেশি স্পিন করে ফেলেছেন মাঝে মাঝে যে তার
কথাবার্তার মানে সততা নিয়ে অনেকের মনে প্রশ্ন জন্মেছে। এবং তিনি যখন মতামত দিতেন বা বলতেন যে এটা হবে, ওইটা হতে যাচ্ছে, অনেকেই সন্দেহ পোষণ করতেন যে এটা আদৌ হবে কিনা। যেরকম ব্রিটেনে এসে তিনি বলে বসলেন সাংবাদিকদের যে কিয়ার স্টারমারের সাথে এখনো দেখা হচ্ছে না, কারণ কিয়ার স্টারমার কানাডায় আছেন সম্ভবত। কিয়ার স্টারমার তখন লন্ডনে বসা, কানাডা যাওয়ার কোনো পরিকল্পনাই তার নাই সেই মানে দুই দিন যেদিন। কিন্তু তিনি বলে বসলেন, কেন বলতে গেলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী কোথায় আছেন সেটা বাংলাদেশের সরকারের প্রেস সচিব কেন বলতে যাবে? এটা তো বলবে ডাউনিং স্ট্রিটের যে স্পোকসম্যান। এবং প্রফেসর ইউনূসের প্রতিটা বিদেশ সফর, আমি যদি বলি অধিকাংশ বিদেশ সফরের কারণ সম্পর্কে আমাদের সরকার, আমাদের প্রেস, আপনি ভালো বলতে পারবেন যে মানে ওনারা খুবই লুকাইছেন কিছু ক্ষেত্রে সেটাকে আরো মানে যতটা না তার চেয়ে অনেক গুণ বেশি ফুলায় ফাঁপায় তারা দেখাইতে চাইছেন। স্পিনিং মানে ওদের কাজই ছিল স্পিন করা। সরকার যদি সাফল্য 10 হয় তারা ওনারা এটাকে স্পিন করে 100 দেখাতো, বা যদি এটা ব্যর্থতা হয় সেটাকে সামহাও একটা স্পিন করে দেখাতো যে না, ওইটা আসলে আমাদের উদ্দেশ্য ছিলই না। হ্যাঁ, কিয়ার স্টারমারের সাথে দেখা করার কোনো প্ল্যানই ছিল না আমাদের। কে কিয়ার স্টারমার? হ্যাঁ, তো কিন্তু দেখা হয়ে গেলে বলতো যে মানে প্রফেসর ইউনূসকে সাক্ষাৎ করার জন্য বিশ্ব নেতারা দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি দেখেন এই মানে 1.5 বছরে কিন্তু বড় বিশ্ব কোনো নেতা বাংলাদেশে আসেনি। ওই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসেছিলেন আনোয়ার ইব্রাহিম, আর কেউ কিন্তু আসেননি। ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন, তাকে ঠিক বিশ্ব নেতা বলা যায় না। সো মানে এবং ডক্টর ইউনূস বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, সেমিনার, কনফারেন্স, যেখানে হয়তো সরকার প্রধানের যাওয়ার কথা না, ইনফ্যাক্ট যাওয়ার কথাই না, কারণ অন্যান্য দেশের সরকার প্রধানরা অনেকগুলো ছিলেন না, কিন্তু তিনি গেছেন। গিয়ে কিন্তু অনেকটা তার নিজের মানে নিজের কাজ করেছেন। ওই 3-0 থিওরি পুশ করেছেন, বা ওই এনজিও কমিউনিটির যেসব কথাবার্তা সেগুলো করেছেন। মানে অর্থাৎ ইউনূস সেন্টারের প্রধান হিসেবে তিনি যে কাজ করতেন, যে সফরগুলো করতেন, যে অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করতেন, ঠিক সেই কাজই তিনি করে গেছেন চিফ অ্যাডভাইজার হিসেবে। কিন্তু এটা বাংলাদেশের সরকারি খরচে আর কি। আগে হয়তো করতেন অন্য সোর্সের খরচে, এইগুলো হয়েছে সরকারি খরচে। আপনি হাতে গোনা কয়েকটা সফর পাবেন যেগুলো আসলে একেবারে বাংলাদেশের সরকারি কাজের সাথে যুক্ত, যেমন জাতিসংঘে অ্যাটেন্ড করা, চীনে যাওয়া যেখানে শি জিনপিং এর সাথে একটা বৈঠক হয়েছে তার, সেগুলো বিমস্টেক কনফারেন্স অ্যাটেন্ড করা, এরকম 4-5টা পাবেন যেটা আর কি একেবারে সরকারি। কিন্তু অনেক কনফারেন্স দেখলাম যে এগুলা এনজিও মার্কা কনফারেন্স, যেখানে অন্য কোনো বিশ্ব নেতা উপস্থিত নাই। মানে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেরকম দেখেছি, উনি কিন্তু নিজেকে একজন বিশ্ব নাগরিক মনে করেন, মানে বলেন না, আমার কাছে মনে হয়েছে যে উনি বিশ্ব নাগরিক মনে করেন, ওরা পুরো দুনিয়ার জন্য কিছু করতে চান, এইটাই বোধহয় উনার মাথায় থাকে। আমার কাছে মনে হয় বাংলাদেশের চেয়েও দুনিয়াটা বেশি উনার মাথায় থাকে বলে আমার ধারণা আর কি। উনি হয়তো একটা দেশের সরকার প্রধান হয়েছেন, কিন্তু উনি বিশ্বের জন্যই কিছু করতে চান বলে আমার কাছে মনে হয়। সেজন্য এই চেয়ারটা তার কাছে খুব বেশি আমার মনে হয়, আমি জানি না যে এরকমই হয় কিনা। আমি আসছি আপনার কাছে সাবির ভাই, আমি একটু দীপু ভাইয়ের কাছে আসছি। দীপু ভাই, তারেক সাহেবের কথা আবার একটু ফিরে আসি। উনি এসে মার্টিন লুথার কিংকে স্মরণও করলেন, তার অনুসরণে আই হ্যাভ এ ড্রিমের জায়গায় আই হ্যাভ এ প্ল্যান বললেন। এখন তার যে পরিকল্পনা থাকার কথা বলতেছেন, তো সেইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? আমার কাছে আমাকে যদি আপনি বলেন, আমার কাছে কিন্তু ভালো লেগেছে কেউ যখন কারো পরিকল্পনার কথা বলে, আই হ্যাভ এ প্ল্যান বলে, আমার কাছে কিন্তু ভালো লাগে। কিন্তু সমালোচনার জায়গাটা হচ্ছে এই যে তিনি কি একটা নির্দিষ্ট চেয়ারে উনাকে দেখতে পাচ্ছেন বলেই এটা বলতেছেন? মানে সামনে যে আমরা 12 তারিখে যেটা দেখবো সেটা কি অনেকটাই আসলে নির্ধারিত, এরকম ভাবতেছেন নাকি এরকম ভাবাটা ঠিকই আছে? আপনার কাছে কি মনে হয় আই হ্যাভ এ প্ল্যানটা আপনি কিভাবে দেখতেছেন? সাবির ভাইয়ের কাছে এটা আমি আসবো, কিন্তু আপনার কাছে একটু শুনে নেই 30টা সেকেন্ড। এইটা হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না, আবারও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দর্শকদের কাছে প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান সমর্থন করেন কিনা। 65% দর্শক এটাকে সমর্থন করেছেন, সমর্থন করেননি 35%। 32,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আমরা সময় পাই আমরা পরে কথা বলবো। দীপু ভাই, আপনি যদি একটু আমাদের বলেন আই হ্যাভ এ প্ল্যানটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা আজকে কিন্তু শুধু বাংলাদেশের না, আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু সেই কথাটা উল্লেখ করছে। আজকে প্রথম আলোর এই শিরোনামটা দেখেন যে আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে উল্লেখ। স্বাভাবিকভাবে মানে যেহেতু বড় দল হিসেবে তারেক রহমান ওটাই চিন্তা করবে যে আমি ক্ষমতায় যাব, সুতরাং আমি আমার একটা পরিকল্পনা, আর নির্বাচনের আগে আমি একটা পরিকল্পনা আমি
প্রকাশ করব, এই পরিকল্পনার মধ্য দিয়ে আমি সারা দেশের মানুষকে উজ্জীবিত করব এবং ভোট আনবো। তো তার কিছু কিন্তু মানে শব্দ কিন্তু তিনি উল্লেখ করেছেন, যেমন বলছেন পাহাড় থেকে সমতলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ। তার মানে একটা ঐক্যের বার্তা দিলেন, এখানে বিভাজন করবেন না। কোনো সম্প্রদায় যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে তার বিপক্ষে বললেন। আইন শৃঙ্খলা, শান্তি 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 3বার উচ্চারণ করছে। তারপরে এই যে টার্মগুলো বলার মধ্য দিয়ে কিন্তু তিনি মানে সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তা, ঐক্য, এই কথার মধ্যেই কিন্তু তারা ওই যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ ওই যে পরিকল্পনাটা তিনি সামনে নিয়ে আসবেন। তারা হয়তো বিস্তারিত হয়তো কয়েকদিনের মধ্যে আমরা পাবো, তখন বুঝতে পারবো যে কি সেই পরিকল্পনা। তো ঠিক আছে, এটা 12 তারিখে নির্বাচনে বিএনপি জয়যুক্ত হবে, সেইটা ধরে নিয়েই তো তাকে মাঠে নামতে হবে। সেই হিসাবে উনি কনফিডেন্ট, তার সেই এটা অভিব্যক্তিটা তার বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে এবং কর্মসূচির মধ্য দিয়ে তিনি সেটা সারা দেশব্যাপী হয়তো সফরের মধ্য দিয়ে আরো পরিষ্কার করবেন। আমার ধারণা যে বড় দলের বড় নেতা হিসাবে এটা সঠিকই আছে। সাবির ভাই, আপনি কি মনে করেন, আই হ্যাভ এ প্ল্যানটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা দেখছি তারেক রহমানের 17 বছর পশ্চিম দেশে থাকার ফসল। কারণ পশ্চিমা দেশগুলোতে পলিটিক্স যখন করে তাদেরকে কিন্তু জনগণকে দেখাতে হয় যে তারা কনফিডেন্ট, তাদের একটা প্ল্যান আছে, তারা জানে তারা কি করবে, পার্টির প্ল্যান আছে, এবং তারা প্ল্যানটাকে ব্যাখ্যা করতে হয় তাদেরকে যে এই পরিকল্পনা কিভাবে ফাইন্যান্সড হবে, কোথা থেকে টাকা আসবে। সো এই প্ল্যান থাকা এবং কনফিডেন্টলি বলা যে আমার কাছে প্ল্যান আছে, কিন্তু আমার হাতে একটা পরিকল্পনা আছে, এইটা হচ্ছে পশ্চিমা রাজনীতির একটা ছাপ। তার উপরে আমি দেখলাম যে এটা বাংলাদেশে কিন্তু লোকজন একটু কাঁচুমাচু থাকে, একটু অ্যাপোলজেটিক থাকে, না 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 আমি বেশি ক্ষমতার লোভ দেখাতে চাই না। তো পশ্চিমা বিশ্বাসে ক্ষমতার লোভ যদি না থাকে তাহলে তুমি এটা পলিটিক্স করিস কেন? হ্যাঁ, অবশ্যই পলিটিক্স করি ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে কেন আমি বলবো না যে আমার এই পরিকল্পনা আছে, তুমি এই পরিকল্পনা নাও, হ্যাঁ নাও, আমাকে ভোট দাও, আমি গিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবো। তো তারেক রহমান সেটা করছে, এবং মোস্তফা ফিরোজ দীপু যেভাবে ব্যাখ্যাটা করলেন যে তিনি বাংলাদেশের যে অবস্থা সেটাকে একটা চিত্র ধরে বললেন যে আমি শান্তি চাই, আমি সমৃদ্ধি চাই, আমি ঐক্য চাই, এবং আমি একটা প্ল্যান আছে। অর্থাৎ সেই প্ল্যানে থাকবে কি করে বাংলাদেশকে একটা দেশ হিসেবে ট্রিট করবেন তিনি, এবং এখানে কোনো বিভাজন রাখবেন না, এবং যেভাবে সমৃদ্ধ করবেন সারা দেশকে, সেটার একটা প্ল্যান আমরা ধরে নিতে পারি যে এইটাই তার লক্ষ্য। এবং এইটা তিনি বলেছেন, এবং মার্টিন লুথার কিংকে কোট করাটা ভালো ছিল, কিন্তু যেহেতু তিনি একবার বলে ফেললেন যে তাকে চেনেন নাকি, এটা না করলেও পারতেন, ওটা একটু হালকা করে দিল জিনিসটাকে। ধরে নেওয়া উচিত ছিল যে সবাই চেনে, মার্টিন লুথার কিংকে চিনবে না কেন? সো আই হ্যাভ এ ড্রিম, যে অডিয়েন্সের সামনে তিনি বলছেন সেই অডিয়েন্স অনেকেই আমাদের মধ্যে নাম না, এটা সাবির ভাই, আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এটা দেখেছি। আমরা মাস্টার্স করতে করতে আমাদেরকে যখন রেমন্ড উইলিয়ামস পড়ানো হচ্ছে, লং রেভলিউশন, আমরা অনেকেই হয়তো সেটা আগে পড়ছি, কিন্তু আমাদের স্যাররা খুব ইন্ট্রোডাকশনের মতো করে আমাদেরকে জানতে চাইতো যে তোমরা কি রেমন্ড উইলিয়ামসের নাম শুনেছো, ওরকম মনে হয় আর কি আমার, যে এটা হয়তো তিনি যখন বললেন মার্টিন লুথার কিং এর কথা, তারপর হয়তো দেখলেন সামনের সারি দর্শকরা অবাক হয়ে তাকায় আছে তার দিকে, তখন ওনার লক্ষ্য হয়তো পিছনের সারি দর্শকরা ছিল। আমি আজকে এই প্রসঙ্গটা আমি আসলে সাবির ভাইকে দিয়ে শুরু করতে চাই, দীপু ভাইয়ের কাছে একটু পরে আসতে চাই। সাবির ভাই, এই যে আওয়ামী লীগের নির্বাচন থেকে পেছনে রাখা, যেখানে আমাদের দর্শকরাও শতকরা 65% মনে করছে যে ঠিকই আছে, তাদেরকে নির্বাচনের বাইরেই রাখতে হবে, জনাব শফিকুল আলমের এই দাবির সঙ্গে ঠিক আছে না, এটার প্রসঙ্গে আপনি আসলে কি মনে করেন? আওয়ামী লীগের পাশাপাশি আরও কিছু দল নিষিদ্ধ করা উচিত কিনা, যেমন জাতীয় পার্টি, তারপর হচ্ছে সিপিবির কথাও একবার হয়েছে, পরে আবার সিপিবিকে বাদ দেওয়া হচ্ছে। আপনি এইটার প্রসঙ্গে আপনি কি বলেন? আমরা দীপু ভাইকে এরপরে আপনার শুনতে চাই। আমার মতে বাংলাদেশে কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না, কোনো দলকেই নির্বাচনের বাইরে রাখা উচিত না, কারণ আলটিমেটলি পাবলিক ডিসাইড করবে। আমরা তো সবসময় বলি জনগণই সবকিছু সিদ্ধান্ত দিবে, তো জনগণ সিদ্ধান্তটা দিবে কিভাবে? তার দেওয়ার রাস্তা একটা, সেটা হচ্ছে ভোট। কারণ ভোট দিলেই আপনি অন্তত 60-70% লোক তার সিদ্ধান্ত দিতে পারবে। সো আপনি যদি ওই ভোটে তাকে ওই চয়েসটাই না দেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ইনু এবং ওয়ার্কার্স পার্টি মেনন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাদেরকে নিয়ে এখন বিতর্ক, তাহলে আপনি জনগণকে ওই অধিকার থেকে বঞ্চিত করছেন।
তাদের যে অধিকার আছে যে আমি ডিসাইড করব আমি কাকে চাই। এখন আমার এলাকায় যদি আওয়ামী লীগ প্রার্থী একটা ভালো লোক হয়ে থাকে, তাকে যদি জনগণ পছন্দ করে থাকে, তাকে আমি কেন ভোট দিতে পারবো না? তো সেই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত সুনির্দিষ্ট অভিযোগ আছে, যত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে, তাদেরকে ধরেন, তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে বিচার করেন এবং দোষী সাব্যস্ত হলে তাদেরকে জেলে পাঠান। কিন্তু দলকে আপনি নিষিদ্ধ করা মানে হচ্ছে আপনি দলের কিন্তু স্যার এখানে একটা প্রসঙ্গ না যে আওয়ামী লীগের মানে এটা সভানেত্রীর গলা না এআই আমি জানি না, কিন্তু দলের সভানেত্রীর নামে যে কথাটা প্রচারিত হচ্ছে, ওনারা তো এই সরকারকেই স্বীকার করেন না, এই সরকারের সাথে নির্বাচনই করতে চান না, তো ওনাদের নিষিদ্ধ মানে না করলে বা করলে সেটাই তো কথা। বিএনপি তো নির্বাচন বয়কট করতো। হ্যাঁ হ্যাঁ, তো আওয়ামী লীগ বলতো যে বিএনপি যদি নির্বাচন করতে না আছে তো আমরা কি করবো, সেই তো বয়কট করছে। কিন্তু এখন তো আওয়ামী লীগ বলছে আমাদেরকে নিষিদ্ধ করেছে। সরকার যদি বলে যে নিষেধাজ্ঞা তুলে নিলাম, তাদের নিবন্ধন রেস্টোর করলাম, নৌকা মার্কা নিয়ে ইলেকশন করেন, তখন যদি তারা করতে না চায় তাহলে তো দোষটা কার হবে? এটা তো সরকারের হবে না, এটা তো আওয়ামী লীগের হবে। তো আমার মনে হয় যে সরকারের এই চালটা ভুল, এটা ঠিক না। এবং আওয়ামী লীগের যদি ভরাডুবি হয় ইলেকশনে, সেই ভরাডুবি থেকে তাদেরকে রিকভার করতে 50 বছর লাগবে। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ একটা আস্তে আস্তে একটা ভিকটিম সেজে যাচ্ছে যে আমাদেরকে নিপীড়ন করা হচ্ছে, আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছি। জাস্ট একটু দ্রুত প্রশ্ন, অনেকে যে বলতেছে যে দল হিসাবে আওয়ামী লীগের কিছু পাপ রয়েছে, কারণ তারা দলের মানে এই যে 3টা নির্বাচন বাজাই করে করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে গুম করা, খুন করা, মানুষকে এগুলি করা, অত্যাচার করা, দল হিসেবে তো তারা কোনো প্রতিবাদ করে নাই, তাদের কি দল হিসেবে কোনো শাস্তি হবে না? এটাও একটা প্রশ্ন মানুষের মনে। না, দল হিসেবে তো প্রতিবাদ করেনি। এখন আপনি বলেন যখন র্যাব গঠন করলো খালেদা জিয়া 2004 সালে, এবং র্যাব একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায় গেল, দল হিসেবে কি বিএনপি প্রতিবাদ করেছে? করেনি। কারণ কি? এটা সরকারের সিদ্ধান্ত, বিএনপি সরকারে করেনি। তার জন্য তো বিএনপিকে দল হিসেবে তো বিচার করা যায় না। ওই শেখ খালেদা জিয়ার আমলে যে 104 মনে হয় লোককে মারা হয়েছিল র্যাবের অভিযানে, ক্রস ফায়ার, তো সেগুলোর জন্য তো কারো বিচার হয়নি, তো দলের বিচার হবে কেন? কিন্তু এখন কেন শুধু একটা দলের বিচারের প্রসঙ্গ উঠেছে? আপনি অনেক হত্যাকাণ্ডের তথ্য পেয়েছেন, আপনি জানেন যে কারা এর মধ্যে ইনভলভ ছিল, কারা হয়তো আদেশ দিয়েছিল। আপনি সেই প্রমাণ ধরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে বিচার করেন। সেটা না করে আপনি দলকে নিষিদ্ধ করছেন, দলকে ইলেকশন করতে দেবেন না। কিন্তু এইটা তো একটা সমস্যাকে জিয়ে রাখছে, এবং এইটার বিস্ফোরণটা যখন হবে তখন তো এটা যারা ক্ষমতা থাকবে, নিউজ তো থাকবেন না, কিন্তু যারা ক্ষমতা থাকবে তাদের অনুকূলে জিনিসটা যাবে না। সেজন্য আমার মনে হয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কোনো দলকে নিষিদ্ধ করা উচিত না। পাবলিক বেছে নেই, পাবলিক মুসলিম লীগকে ধ্বংস করতে দেয়। আমি মনে করি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা যারা ক্ষমতায় ছিলেন তাদের কারণে কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারা সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কথা, কারণ তাদেরকে ছেড়ে তাদের নেত্রীরা চলে গেছেন বিদেশে, তারাই তো এখন মজলুম, যদি মজলুম হন, এবং তাদের নেতা নেত্রীর কারণে যারা এখন বিদেশে আরাম করে আছেন। যাই হোক, আমি একটু দীপু ভাই আপনার মন্তব্য একটু শুনতে চাই, আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধর প্রশ্নটা যেটা আমরা দর্শকদের করেছিলাম সেটার ব্যাপারে আপনাদের মন্তব্য। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শোনা যাচ্ছে, তবে আবেগ নয়, বাস্তব তথ্যের ভিত্তিতেই বিষয়গুলো বোঝা জরুরি। একজন নেতার উপস্থিতি মানেই শুধু বক্তব্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা ইঙ্গিত। পরিস্থিতি যেদিকে যাক, সচেতনভাবে বিশ্লেষণ করা সবচেয়ে জরুরি। ইসলাম যুদ্ধাপরাধ করছে, তা ঠিক আছে, আচ্ছা তারাও নির্বাচনে দেব ভাই 10টা সেকেন্ড, আমি একটু সাবির ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের একজন দর্শক, ওনার নাম শফিউল কালাম সজীব, উনি বলছেন যে সরি সোহেল আহমেদ, ওনার নাম সোহেল আহমেদ, উনি বলছেন যে দল হিসেবে বিচার করা জরুরি। তারা দল হিসেবে 3টি নির্বাচন অবৈধভাবে নিজ নৈতিকতা ছাড়া করেছে। যদি ভালো নির্বাচন হতো তাহলে দলের বিচার আসতো না। ক্রস ফায়ার এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস। আমরা যখন সাবির ভাইয়ের কাছে ফিরবো, সাবির ভাই নিশ্চয়ই এটা হয়তো একটু দেখবেন। দিদি ভাই আপনি বলছিলেন ক্রস ফায়ার, এই অ্যারেঞ্জমেন্টটা আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ নিজে একটা সমাধান দিতে পারতো, যদি নেতৃত্ব তারা ছেড়ে দিয়ে একটা অন্য নেতৃত্বের হাতে যদি দিত, তাহলে হয়তো মানুষ মনে করতো যে না ঠিক আছে, আওয়ামী লীগের মধ্যে মনে হয় বোধোদয় হয়েছে, ঠিক আছে এই আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। কিন্তু আওয়ামী লীগের এই প্রধানকে, আওয়ামী লীগের প্রধান হচ্ছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা পালিয়ে আছে
ক্ষমতাচ্যুত হয়েছে। তো সেই দলকে কি আর 10টা মানে দলের মতন বিচার করা হবে কিনা? জাতীয় পার্টি আর আওয়ামী লীগ কে এক, বা ওয়ার্কার্স পার্টি ইনু তাদের দল আর আওয়ামী লীগ কে এক? ক্ষমতার পুরোটাই তো নিয়ন্ত্রণ করছে সে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হত্যা করা, এই 3টা জাল জালিয়াতি নির্বাচন করে ক্ষমতায় থাকা, ফলে এই দলটার সাথে আসলে একটা অন্যভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার ছিল। আমি নিষিদ্ধটাও সমর্থন করছি না, কিন্তু তাহলে গণঅভ্যুত্থানটা হইলো কি, মানে লাভটা কি হলো? মানে গণঅভ্যুত্থানের পরে এইরকম পদচ্যুত হওয়ার পরে আবার সে আবার নির্বাচনের মানে সুযোগ নিয়ে এসে চলে আসবে, তাহলে বিচারটা হইলো কোথায়? মানে তার মানে কি বলে মেসেজটা কি গেল? পাবলিক তার পার্থক্যটা বুঝলো না। পার্থক্য এখন আচ্ছা ঠিক আছে পাবলিক দিচ্ছে, তাহলে আমরা জামাত ইসলামের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধের পর থেকে কেন এরকম নেগেটিভ থাকলাম? তাদেরকেও আমরা এগ্রি করতাম, তার বিচারটা করলাম কেন এত 52 বছর পরে? বিচার যেহেতু আগে হয়নি, তাহলে সেটাও তাদেরকেও ফ্রি করে দেওয়া উচিত ছিল। তো এরকম আসলে বিষয়টা একটু আরো আমার ধারণা যে পর্যালোচনা করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। গভর্নমেন্ট তো একেবারে মানে খুব ব্রুটালি একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা আরো রাজনৈতিক স্পর্শকাতর, আরো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই ব্যাপারটা আমার কিন্তু মনে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পথে হাঁটতে চান। আমার মানে আমার সামনে লেখাটা নাই, কিন্তু আমার এরকমই মনে পড়তেছে, কোটটা মানে অনুবাদটা অনেকটা ওরকমই ছিল যে কোনো দলকে নিষিদ্ধ করার দায় বা রেসপন্সিবিলিটি বা কোনো এটা এই সরকার তার সরকার নিতে চায় না, কিন্তু দল নিষিদ্ধ হয়নি। জি, তার সরকার নিতে চায় না। এখানে আমি একটা কথা বলি, এরশাদ সাহেব কিন্তু দণ্ডপ্রাপ্ত হয়েও নির্বাচন করতে পেরেছেন জেলখানায় বসে, এবং তিনি 5টা সিটে জয়লাভ করেছেন। তার দল 35টা সিট জয়লাভ করেছিল 91 ইলেকশনে। গণঅভ্যুত্থানের ফলে মানে কোন অপরাধে কিন্তু আমার কাছে মনে হয় যে দীপু ভাইয়ের বলাটারে যদি আমি একটু সেকেন্ড করতে চাই এরকম করে, যে এরশাদ সাহেবের বিরুদ্ধে পুরা উনার রাজনৈতিক জীবনটারে নিয়েই আসলে প্রশ্ন ছিল। গণহত্যার বা মানুষকে 1-1.5 মাস ধরে গুলি করে মাইরা ফেলানোর অভিযোগও যেমন ছিল না, তারপরে আবার ওই অভিযোগও ছিল না যে উনি অনেক গুম করছে, অনেক হত্যা করছে, ওরকম অভিযোগও আমি দেখি নাই। বা 3টা নির্বাচন খারাপ করছে, 2টা করছে বোধহয় খারাপ, তো ওই 2টা বোধহয় খারাপ করছে। তো মনে হয় যে 2টা এরশাদ বিচার মানে আইন বহির্ভূত ভাবে ক্ষমতা দখল করছে, কিন্তু আওয়ামী কিন্তু দেশকে 2টা নির্বাচন ভণ্ডুল মানে ভুয়া করছে। কিন্তু উনি দেশ থেকে যায় নাই, শেখ হাসিনা যেরকম করে দেশ থেকে চলে গেলেন কাউকে কোনো কিছু না বলে, এবং সেটা তিনি আত্মরক্ষার থেকে এসে দলের লোকজনকে আগে বলে গেছেন। কিন্তু আমরা খুব মানে এটাকে আমরা এটা অদ্ভুত সেরেন্ডিপিটি বলবো যে তার যারা আত্মীয় স্বজন আছেন তারা সবাই নিরাপদে পালিয়ে যেতে পারলেন। সেটার জন্য তো আপনি শেখ হাসিনা বিচার করেছেন, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, হাতের কাছে পেলে আপনি তার ফাঁসিতে লটকাই দিবেন, ভালো কথা। কিন্তু এটা তো দলের সাথে বিষয় না, এটা তো দলের সাথে বিষয় না। আমি বলছি যে দলের পতন হয়েছে ক্ষমতা থেকে। এখন দলকে যদি আপনি নির্বাচন করতে দেন, তাহলে দলের হয়তো যেই নেতারা ছিল 2024 এবং 18 সালে, সেই নেতাদের হয়তো কেউই নির্বাচনে দাঁড়াতে পারবে না, কারণ তাদের সবার বিরুদ্ধে মামলা হয়ে আছে। এবং নির্বাচন কমিশন অলরেডি আইন পাল্টে দিয়েছে যে মামলা হলেই সে নির্বাচনে দাঁড়াতে পারবে না, দোষী সাব্যস্ত হতে হবে, দোষী মানে বিচার হতে হবে না। এটা ওই দলেরও একটা রেসপন্সিবিলিটির ব্যাপার ছিল যে ওই দলও যদি এই বিষয়টা বুঝে যদি আরেকটা যদি দলের নেতৃত্ব এইরকম ঘটনায় কিন্তু অনেকের নেতৃত্ব ছেড়ে দেয়, কিন্তু আওয়ামী লীগ কিন্তু মনে করে না, সে মনেই করে না যেটা সে মনে করে যে এটা কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে সরকার আসে, সেই সরকারের নির্বাচনে তার অংশগ্রহণের দরকারটাই বাকি, মানে পাল্টা প্রশ্ন তো তোলা যায়। এটা জামাতের মতো, জামাত আজও স্বীকার করে না যে তারা 71-এ আমি একটা দর্শকের মন্তব্য করি আর একটু ছোট করে একটা প্রসঙ্গ আনি আর কি। দর্শক উনি মন্তব্য করেছেন, মোহাম্মদ আতিকুল্লাহ, উনি মন্তব্য করেছেন, সাবির মুস্তফা সত্যিকারের একজন নিরপেক্ষ সাংবাদিক। ভাই খালেদ, আপনাকে নিরপেক্ষ মনে হয় না, আপনি যখন ডিডব্লিউতে ছিলেন তখন মনে হতো নিরপেক্ষ। যাই হোক, আমি ডিডব্লিউর প্রসঙ্গ ধরে আমি একটু বলি যে সজীব ওয়াজেদ জয় কিন্তু 5 আগস্টের পরপর ডিডব্লিউতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলেছিলেন, না ডিডব্লিউর ইন্টারভিউতে নাকি তার আরেকটা ইন্টারভিউতে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম, যে তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে তারা রাজনীতিতে করবেন না, তার মা আসলে এখন আর রাজনীতি থেকে দূরে থাকবেন, আওয়ামী লীগের কি হবে, বাংলাদেশে কি হবে তারা তা জানেন না। যেটা দীপু ভাই বলতেছেন যে এরকম একটা, এটা তো এক ধরনের ডিফিটটাকে কনসিড করা, এইটা থেকে কেন
মানে আওয়ামী লীগ বাইরে হয়ে আসলো, বা আওয়ামী লীগ কেন এটা স্বীকার করে না যে এটা তার নেতৃত্বের পরাজয়, এইটা কি মনে হয়? এটা যদি আপনি একটু বলতেন সাবির ভাই, যে এইটা কি মনে হয়? যেটা খুব ইন্টারেস্টিং, কয়েক মাস আগে আমি লন্ডনে কয়েকজন ফর্মার আওয়ামী লীগ মন্ত্রী এমপির সাথে মানে দেখা হয়েছিল লন্ডনে। এরা সব কিন্তু এখানে মানে পলাতক ছিলেন, এবং তাদেরকে কিন্তু আমি ওই কথাটাই বলেছিলাম যে আপনারা এই 15 বছর কিন্তু ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন, এবং প্রতিটা ভুল সিদ্ধান্তের জন্য পাবলিক কিন্তু আপনাদের উপর ক্ষিপ্ত হয়েছে, এবং সেই ক্ষোভটা তারা পুষেছে। ওইটা তারা বহিঃপ্রকাশ করতে পারেনি, কারণ নির্বাচন আপনারা ভণ্ডুল করে দিয়েছেন। এই ক্ষোভ ইউজুয়ালি মানে বহিঃপ্রকাশ ঘটে ভোটে, কিন্তু আপনি তাদেরকে ভোট দিতে দিচ্ছেন না, আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিচ্ছেন। ক্ষোভটা পঞ্জীভূত হতে হতে 24 সালে সেই বিস্ফোরণটা হলো। এখন আপনাদের তো উচিত এই যে আপনারা যে এত ভুল করেছেন মানে সেগুলোকে অ্যাকনলেজ করে। আপনারা শুধু ওই 24-এ অমুকে ষড়যন্ত্র করেছে, আমেরিকা, জামাত, হ্যান ত্যান, এগুলো বলে লাভ নাই তো, কারণ এটা তো ধারাবাহিকভাবে ঘটনাটা ঘটেছে। কিন্তু তারা এটা একেবারেই মানতে নারাজ। আমি বললাম আপনারা দয়া করে একটা ইয়ে করুন, আত্মসমালোচনার পথ নিন, আপনারা খতিয়ে দেখুন আপনারা কি কোথায় কোথায় ভুল করেছেন, কেন করেছেন, এবং পাবলিক এটাকে মানে কি মনে করলো। তারপরে না আপনারা বুঝবেন যে এখন পাবলিকের কাছে আপনাদের মাপ চাইতে হবে কি হবে না, তখন বলবেন। কিন্তু আপনারা আগেই বলে বসলেন যেটা ষড়যন্ত্র, আমি কেন মাপ চাইবো, তাহলে তো পাবলিক আপনাদের কথা শুনবে না, কেউ শুনবে না আপনাদের কথা। আপনার বক্তব্যের একদম ইকো করতেছেন একজন দর্শক, অনেকগুলি মতামত উনি পেটেছেন, তো ওনার নামটা আমি পড়তে পারতেছি না। উনি বলতেছেন যে আপনি সাধারণ কোনো আওয়ামী কর্মীদেরও যদি জিজ্ঞেস করেন শেখ হাসিনা ঠিক না ভুল, তারা কোনোদিন ভুল বলবে না, এদের সবার মোটিভ একই, যদিও বিএনপির ক্ষেত্রে এটি প্রযোজ্য। মানে তারা এই ভুলটার স্বীকার করার ক্ষেত্রে তাদের এই সাবির ভাই শেষ করলে আমরা আবার একটু দীপু ভাইয়ের কাছে একটু শুনি। যেমন ধরুন জামাত এখনো ভুল স্বীকার করে না। তারেক রহমানের ইন্টারভিউ যেটা বিবিসি বাংলা দিল 2 পর্বে 40 মিনিট আর 36 মিনিট না কত মিনিট দীর্ঘ ইন্টারভিউ, কোন জায়গায় সে বলেনি যে সে তার আমলে 2001 থেকে 6 বিএনপি আমলে কোনো ভুল হয়েছে। বলছে যে আমরা আমাদের অতীত থেকে শিক্ষা নিব, শিক্ষা নিয়ে নিজেকে ইমপ্রুভ করব, কিন্তু ভুল করেছি সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী নাথিং। সো বাংলাদেশের পলিটিশিয়ানরা মনে করে এটলিস্ট এটা তো বলতে পারতো যে জামাতকে সাথে নিয়ে সরকার করা ভুল হয়েছে, এই ভুল আর করবো না, এইটাও বলে না। হ্যাঁ, এটা ঠিকই। তারা মনে করে এটা দুর্বলতা, ভুল স্বীকার করা হচ্ছে একটা দুর্বলতা প্রকাশ করা। এমনকি তারা কোনো মন্ত্রীকে তারা ইয়ে করে না, মানে স্যাক করে না। যে মন্ত্রী টোটালি ফেইলিউর, এই যে জাহাঙ্গীর সাহেব biggest failure in Yunus government, না যে খোদাবক্স সাহেবকে করছে, খোদাবক্স হয়ে গেলেন, খরচের খাতা চলে গেল। এইটাও তারা করতে চান না। অ্যাবসলিউটলি। দীপু ভাই, আপনি যদি কোনো কিছু বলতেন, মানে এই প্রসঙ্গে আপনি বলতেছিলেন যে মানে কেন আওয়ামী লীগের নেতৃত্বের ভুল স্বীকার প্রসঙ্গে এইটা মানে তাদের সেই মানে অন্তত ঠিক আছে, মানে আওয়ামী লীগের এত বড় একটা বিপর্যয়, আপনি পার্সোনালি কথা বলেন, দেখবেন যে সবাই বলে যে হ্যাঁ আমাদের তো এটা চরম ভুল হয়েছে বিএনপি কে এইভাবে করে এই শক্তিটাকেও ধ্বংস করে দিয়ে এই যে এখন ফ্যানাটিজমের উদ্ভব ঘটলো, এটা আমাদের দায় আছে, পার্সোনালি বলবে, কিন্তু সম্মিলিতভাবে স্বীকার করবে না। তাহলে এই অস্বীকার করে তাহলে কি রাজনীতিতে আসবে, কি আবার নতুন করে আসবে, কি তারা আশা ভরসার জায়গায়। হ্যাঁ, তারা হয়তো বড় ধরনের ব্যর্থতার কারণেই কিন্তু এখন আওয়ামী লীগের জনপ্রিয়তাটা বাড়ছে, এটা সত্য। এবং নির্বাচনে যদি তারা পার্টিসিপেট করে, তাহলে যদি আমি ধরে নিচ্ছি যদি পার্টিসিপেট করতে পারতো, তাহলে কিন্তু তারা সেকেন্ড পজিশনে চলে আসতো, এবং দেখা যেত যে লড়াইটা হয়তো আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। এটাও সত্য, আমি মানি। কিন্তু মানে সেটা তো পাবলিক হয়তো মানে গত 1-1.5 বছরের এই ব্যর্থতার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভের কারণে মনে করছে দূর আওয়ামী লীগ তো ভালো ছিল, এখন তো আরো খারাপ অবস্থা, সেইটা একটা পারসেপশন। কিন্তু আমরা যদি রাজনীতিটা বিশ্লেষণ করি, তাহলে তো এটা বড় ডিজাস্টার যে এত বড় একটা চোখের সামনে গুম খুন 15 বছরের এই ধরনের শাসনের পরও আওয়ামী লীগ একটা লাইন বলে না, একটা শব্দ উচ্চারণ করে না যে আমরা একটা চরম ভুল করছি, বা আমাদের এই নির্বাচনগুলি এই জালজালিয়াতি মানে এটা ঠিক হয়নি। তাহলে এখন যে নির্বাচনটা হচ্ছে এটা তো দলীয় সরকারের অধীনে না, এটা অন্তর্বর্তী সরকারের অধীনে, তাহলে এটা কি মেনে নিবে? এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ইন্ট্রোডিউস হয়, তাহলে তার অধীনে কে তারা নির্বাচন করবে? আগে তো বলছে না তত্ত্বাবধায়ক সরকার নাকি সবচেয়ে খারাপ জিনিস, এটা একেবারে অসাংবিধানিক, এর ভিতরেই যাওয়া। তাহলে এখন তারা যাবে বা নির্বাচন করতে চায়,
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো যুক্তি তো থাকলো না। আমরা শেষ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসলে আপনাদের দুজনের কাছে একটা ক্রিস্টাল বল থাকার প্রয়োজন হবে। আমার মনে হয় যে একটা ক্রিস্টাল বল হয়তো আছে সাবির ভাইয়ের কাছে এবং দীপু ভাইয়ের কাছেও একটা আছে। তিনটা প্রশ্ন। দীপু ভাই, নির্বাচন ঠিক সময়, সাবির ভাই, নির্বাচন ঠিক সময় হবে কিনা, অর্থাৎ ঘোষিত 12ই ফেব্রুয়ারি, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, সুষ্ঠু মানে যতটা সুষ্ঠু, মানে আমরা তো আসলে রাতের ভোট, অমুক ভোট তমুক ভোট দেখি, ওর কাছাকাছি কিছু হবে কিনা, এবং কে বিজয়ী হবে? সাবির ভাই। প্রথম প্রশ্ন, হ্যাঁ আমার মনে হয় 12 তারিখে ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা হবে, যেহেতু এখন তারেক রহমান দেশে ফিরে এসছে, এখন আর কোনো এটাকে পেছানোর কোনো অজুহাত আর থাকবে না। দ্বিতীয়ত, সুষ্ঠু মানে রাতের ভোট তো হবে না, কিন্তু আমার মনে হয় না নির্বাচনটা আমরা সুষ্ঠু এবং অবাধ বলতে যা বুঝি সেরকম হবে। এখানে অনেক গন্ডগোল, অনেক গ্যাঞ্জাম হবে, এবং এটাকে সুষ্ঠু রাখতে হলে যে ধরনের আয়োজন দরকার, যে ধরনের দক্ষতা দরকার, এটা সরকারের আছে বলে আমার মনে হয় না। তারা দুইটা পত্রিকা, ঢাকা শহরে দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া ঠেকাতে পারে না। তারা সারা দেশে 300 আসনে নির্বাচন করবে সুষ্ঠুভাবে, এটা আমি মনে করি না। আর তৃতীয়ত, এটা বিএনপির জয় হবে, কারণ বিএনপি ছাড়া আর কোনো দল সারা দেশে এনাফ আসন পাওয়ার মতো অবস্থানে নেই। থ্যাংক ইউ স্যার। বিজয়ী হবে এটার প্রসঙ্গে যদি আপনি আরেকটা লাইন বলতেন, যে আপনি কি মনে করছেন যে এইটা যদি আবার একটু বলতেন, কারণ আমরা রিসিপশনটা একটু খারাপ পাইছি, যে কে বিজয়ী হবে এই প্রসঙ্গটা। হ্যাঁ, আমি নিশ্চিত, আমি জাস্ট মনে করি না, আমি নিশ্চিত যে এই নির্বাচনে বিএনপি জয়ী হবে, কারণ তারা ছাড়া আর কোনো দল সারা দেশে 300 আসনের মধ্যে এনাফ সিট পাওয়ার যোগ্যতা রাখে না বা ওই অবস্থানে নেই। ওকে, আপনাকে ধন্যবাদ সাবির ভাই। আমি একটু দীপু ভাইয়ের কাছে একই প্রশ্ন, ক্রিস্টাল বল কোশ্চেন হচ্ছে যে নির্বাচন ঠিক সময় হবে কিনা, সুষ্ঠু হবে কিনা, কে বিজয়ী হবে? নির্বাচন সঠিক সময়ে হবে, নির্বাচন সুষ্ঠু হবে না, আর বিএনপি বিপুল ভাবে জয়ী হবে। আচ্ছা, তিনটি বিষয় আপনি সাবির ভাইয়ের সাথে, আমাদের দুজন সম্মানিত আলোচকই আসলে একই রকম মন্তব্য করলেন। দুজন বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সাবির ভাই লন্ডন থেকে এবং দীপু ভাই ব্যাংকক থেকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। তিনটা ভিন্ন টাইম জোন থেকে আমরা আরেকটা টাইম জোনের দর্শকরা যেখানে আমাদের বেশি ছিলেন তারা কথা বলেছেন, কিন্তু অনেক দর্শক আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, অসংখ্য মন্তব্য পাঠিয়েছেন, এবং সেই মন্তব্যের মধ্যে আমাদের সমালোচনা, মানে আমার তো বেশি সমালোচনা ছিল, সাবির ভাই দীপু ভাইয়ের সমালোচনা যেমন ছিল, অনেক প্রশংসাও ছিল, অনেক মানে সমর্থনও ছিল। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ দিতে চাই।